মানে যতগুলো কনফার্মেশন আমি যত দফায় পাবো। হ্যাঁ, মানে একটা ট্রেড নেওয়ার পেছনে আমার কনফার্মেশন কতগুলো আমি অ্যাড করতে পারছি সেটাকে বলা হয় মাল্টি স্টার কনফার্মেশন। কি কি হয়, যদি একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে, সাপোজ একটা রেজিস্ট্যান্স আমার ব্রেক করছে, পুল ব্যাকও দিয়েছে, এই জায়গায় আমি যদি এন্ট্রি প্ল্যান করি আমার অ্যাকুরেসি কত পার্সেন্ট বসছে? আমি প্যাটার্ন যদি ব্রেক করে একটা প্যাটার্ন তো পাচ্ছি। আমি দিইনি, প্যাটার্ন দিইনি, যেটা বলছি সেইটুকু আমি প্যাটার্ন দিইনি। রেজিস্ট্যান্স ব্রেক করে যদি ফুল ব্যাক নেন তাহলে দুটো পাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট ধরতে পারি আমরা আপ টু 100 এর মধ্যে? আমরা 50% ধরতে পারি, ফুল স্টার আছে। 50% বা 50% ধরা মানে তো তাহলে আমি যেখানে খুশি ট্রেড নিলে সেটাও তো 50%। কি বলছি বোঝা যাচ্ছে? আমি যদি একটা ক্যান্ডেল মাঝখানে হচ্ছে হ্যাঁ সেটা বের করতাম, নিলে ট্রেড উপরে গেল জেতার চান্সেস 50, নিচে এলো হারার চান্সেস 50, সেটাও তো 50। তাহলে এত কিছু রেজিস্ট্যান্স আর দেখবো কেন? তাই নাকি? হ্যাঁ স্যার। তাহলে এখানে 50% কি করে আসবে? রেজিস্ট্যান্স দেখছি, আইডেন্টিফাই করছি, পুলব্যাক দেখছি, তারপরও 50? স্যার এটা 70 to 80% হতে পারে। মোটামুটি এটার আমার কাছে হবে 65 থেকে 70। এইবার যদি আমরা এখানে একটা চার্ট প্যাটার্ন অ্যাড করে দিই, 80-র ওপর চলে যাবে এবার স্যার। আমার 80, আর একটা আমি 80 ধরছি, 80 এর উপর যাচ্ছে না, 80 ধরছি। এর সাথে সাথে যদি আমরা এখানে আরো কিছু একটা দুটো অ্যাড করি, তখন আমার পার্সেন্টেজটা তাহলে কত হয়ে যাবে? 90-95% হয়ে মোটামুটি যাবে। 85 থেকে 90 এর কাছাকাছি চলে যাবে। আমরা 85 মেনেই চলবো, 90 ধরবো না, 85 ধরেই চলবো। ওকে, তাহলে একটা ট্রেড যখন আমার 80% অ্যাকুরেসি যখন দেবে, যখন ক্লাস আমাদের ধীরে 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 এগোবে, 85% অফ চান্সেস যখন দেবে, নিশ্চয়ই তখন আর আমরা 1:2 টার্গেটের জন্য বসে থাকবো না। না, তাহলে আমার আমার টার্গেট কত? কনফার্মেশন বেশি আমি তখন তখন 3 আমাকে বা 4 এর জন্য আমি ধরবো। এক্স্যাক্টলি, তখন আমার টার্গেট বাড়াতে হবে, তাই তো? এইবার আমরা মোট কটা জায়গাতে ট্রেড পাই? আমাদের টোটাল কটা লোকেশন হয় ট্রেড নেওয়ার জন্য বা ট্রেড প্ল্যান করার জন্য? আমাকে লোকেশন মিন্স আপনি কোন জায়গায় বলছেন? হ্যাঁ, চার্টের কোন কোন আমি জায়গায় আমরা ট্রেড প্ল্যান করি? আমরা রেজিস্ট্যান্স ব্রেক করে ওকে, পুল এক ব্যাক নম্বর যেখানে আমি আসবে। লিখছি রেজিস্ট্যান্স ব্রেকআউট, রেজিস্ট্যান্স ব্রেকআউট। আচ্ছা, 2 নম্বর? পুল ব্যাক। না না, ওটা তো রেজিস্ট্যান্সের সাথে মিনিং হয়ে গেল। আচ্ছা আচ্ছা আর কোথায় আমরা আচ্ছা। প্ল্যান করতে পারি? প্যাটার্ন ব্রেকআউট। প্যাটার্ন ব্রেকআউটটা কোথায়, কোন জায়গাটা? প্যাটার্ন খালি প্যাটার্ন ব্রেকআউটে প্যাটার্ন আমরা কোন ব্রেকআউট জায়গায় ট্রেডটা প্ল্যান করি? খালি প্যাটার্ন। যদি মানে রেজিস্ট্যান্স আর সাপোর্টের মধ্যখানে হয়। এক্স্যাক্টলি, তার মানে চার্ট প্যাটার্ন ব্রেকআউট, চার্ট প্যাটার্ন ব্রেকআউট বিটুইন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখানে স্যার আমরা আমি একটা কোশ্চেন করি, সরি স্যার, একটা বলুন। একটা কথা জিজ্ঞাসা করছি স্যার। ধরুন আমি সেদিন একটা চার্টে দেখছিলাম, আমার পুরো অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমার সেখান থেকে না রেজিস্ট্যান্সটা অনেকটা পয়েন্টস, মানে 100 হ্যাঁ, বা 50 যাই হোক একটা পয়েন্টস আছে। এখন আমি দেখলাম যে ব্রেকআউট হয়ে গেছে, ট্রেন লাইন ভেঙে উপর দিকে চলে গেছে সুন্দর, এরপর বুলিশ ক্যান্ডেল হচ্ছে, তারপরে হঠাৎ করে রিট্রেস এলো, মানে আমি বললাম যে পুল ব্যাক লো এসে গেল, কিন্তু আমার রেজিস্ট্যান্স ওপরে, আমি কি ভুলবো? মানে রেজিস্ট্যান্স উপরে মানে কেসটা আমি বুঝতে পারলাম না। আমি বলছি মানে রেজিস্ট্যান্সটা এক ব্রেক মিনিট, এক করেনি মিনিট, এক মিনিট, আমার এক মিনিট। রেজিস্ট্যান্স এটা ওকে। আপনি তার নিচে আছেন, হ্যাঁ, আপনি এবার ট্রেন লাইন সাপোজ ব্রেক করেছে। কি প্যাটার্ন আপনি ব্রেক ধরুন করেছে? অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বলেছি, ধরুন অ্যাসেন্ডিং ব্রেক করে গেল, আপনি অ্যাসেন্ডিং ট্রেন ব্রেক লাইন করে কি ভেঙে করে উপর দিকে রেজিস্ট্যান্সটা উঠে গেল। ব্রেক করবে আমি সেটাই বুঝতে পারছি না। অ্যাসেন্ডিং, সরি, সিমেট্রিক্যাল, আমি ভুল বলছি স্যার, এক্স্যাক্টলি, সিমেট্রিক্যাল, দুই সিমেট্রিক্যাল। দিক থেকে ওকে, আসবে। সিমেট্রিক্যাল। হ্যাঁ হ্যাঁ, সিমেট্রিক্যাল এবার কি ভেঙে করে গেল। গেল? হুম।
ভেঙে গেল, কিন্তু আপনার ওখান আপনি যেখানে লাস্ট ক্যান্ডেলটা দিয়েছেন ওখান থেকে আপনার যে রেজিস্ট্যান্সটা ধরুন অনেকটা পয়েন্টস আমি দেখতে পাচ্ছি ওয়ান ডে, আমি যদি টাইম ফ্রেম নিই, ওকে তাহলে স্যার আমার এখানে পুল ব্যাকও এলো, আমি দেখতে পাচ্ছি রেড ক্যান্ডেল হলো, নামলো খানিকটা প্রাইস বেশ কিছুটা, ওকে আবার উঠলো, আমি কি ওখানে ঢুকবো না ঢুকবো না? অবশ্যই ঢুকবেন, কেন ঢুকবেন? পুলব্যাক দিল মানে কি? পুলব্যাক দিল মানে তো আপনার কনফার্মেশন বিল্ড হলো, কেন ঢুকবেন হ্যাঁ, না? আর আমরা আমি ভয় পাচ্ছিলাম ওখানে পেপার ট্রেড না না করতে না গিয়ে, না আমি না ভাবছি ঢুকবো পুলব্যাক দেওয়া যদি মানে ভয় তো রেজিস্ট্যান্স কেটে ভাঙে। যাওয়ার কথা। আমরা যদি একটা চার্ট প্যাটার্ন সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে যখন ব্রেকআউট হয়, জেনারেলি আমরা পুলব্যাকের জন্য এই ধরনের ওয়েট করি না, কারণ মার্কেট সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে যে কোনো প্যাটার্ন ব্রেকআউট হলে মার্কেটে ফার্স্ট মোমেন্টাম আসে এবং সে চেষ্টা করে তার উপরের যে রেসপেক্ট পয়েন্টটা আছে, উপরের রেসপেক্ট পয়েন্ট বলতে যেটা আমরা রেজিস্ট্যান্স নামে চিনি, সেই জায়গা থেকে মার্কেট আবার নিচে আসার জন্য, মানে সেখান থেকে আবার পুশ পাবে, আবার নিচের দিকে আসার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত বায়ার কিন্তু ওখানে অ্যাক্টিভ থাকে। এইবার যদি আমার এইটা ব্রেক করার পর মার্কেট যদি পুলব্যাক দিচ্ছে, তাহলে তো আমার জন্য ভালো কথা, এটা তো আমার কনফার্মেশন আমি বিল্ড ওই হলো। রেজিস্ট্যান্সটার জন্য না আমি সংকোচ করছিলাম ঢুকবো না ঢুকবো না, পুলব্যাক আমি আপনাকে করতে যেখানেই দিক না গেছিলাম। কেন, যেখানেই দিক না কেন, মনে করুন আপনি পুলব্যাকের জন্য ওয়েট করছেন না, তাও যদি পুলব্যাক দেয়, সেক্ষেত্রে আপনার হ্যাঁ, হচ্ছে এটা কনফার্মেশন বিল্ড হলো, এটা ভয় পাওয়ার তো কিছু কারণ ঠিক নেই, আছে এটা স্যার। ভয় কেটে যাবে। আমার যদি এখানে আমি আমি শুধু ওই একটা ক্যান্ডেল দেখে এন্ট্রি নিয়ে একটা চার্ট প্যাটার্ন দেখে আমার কনফার্মেশন কতটুকু আছে, একটা চার্ট প্যাটার্নের উপর আমরা এন্ট্রি নিচ্ছি, হুম, কনফার্মেশন আমার কতটুকু আমার আছে, আপ টু 60% অফ দি কনফার্মেশন এখানে আছে। তারপরে আমি ওর উপর ফুল ব্যাক তারপর পাচ্ছি, যদি আরো বেড়ে গেল। পুলব্যাকটা দেয় তাহলে তো 75% হয়ে গেল, তা হ্যাঁ আমার জন্য স্যার। তো ভালো কথা। ওকে, 3 নম্বর আমরা কোথায় পাবো, আর আমাদের জায়গা কি? প্রথমে পেলাম রেজিস্ট্যান্স ব্রেকআউট, 2 নম্বরে পেলাম চার্ট প্যাটার্ন ব্রেকআউট বিটুইন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আর 3 নম্বরে আর তো ব্রেকআউটের কিছু জায়গা বুঝতে পারছি না স্যার, ব্রেকআউট কেন, এইটুকু এগুলো বুঝতে যেগুলো পারি। শিখেছি তার ভেতরেই তো আছে, শুধু ব্রেকআউট কেন, রিজেকশন ফ্রম সাপোর্ট হবে না? সাপোর্ট থেকে মানে শেখাইনি রিজেকশন ধাক্কা ফ্রম খেয়ে সাপোর্ট, উপরে উঠছে। এইগুলো তো বলে এসেছি না। সাপোর্ট থেকে রিজেকশন নিলে আমরা টেট পাবো, কথাগুলো তো আলোচনা হয়েছে অলরেডি, এখানে টেট নিতে পারবো না। হ্যাঁ স্যার। তাহলে রিজেকশন ফ্রম সাপোর্ট, এই তিনটে হচ্ছে আমাদের জায়গা, এই তিনটে জায়গা আমাদের আইডেন্টিফাই করতে হয়। এইবার আমি প্রথম 1 নম্বরে যেটা লিখেছি রেজিস্ট্যান্স ব্রেকআউট, রেজিস্ট্যান্স যখন ব্রেকআউট হবে আমরা এর সাথে কি কি কনফার্মেশন অ্যাড করতে পারি? রেজিস্ট্যান্স ব্রেকআউট হলে আমি পুল ব্যাক ওকে, ধরবো একটা। পুলব্যাক, আর আমি মানে যে চার্টের ওপর ব্রেকআউট হচ্ছে সেটা ধরতে পারি চার্ট প্যাটার্নটা। প্যাটার্ন এখানে আমাকে দেখতে হবে। আচ্ছা স্যার, রেজিস্ট্যান্সের কাছে ক্যান্ডেল দেখবো মানে? রেজিস্ট্যান্সের কাছে ক্যান্ডেল আমরা দেখব, কিন্তু কোন জায়গাটায় দেখব, কোনটা আমার জন্য ইম্পর্টেন্ট ক্যান্ডেল হবে? মানে যতবারই ব্রেক করছে দেখছি বুলিশ কোনো বড় সবুজ ক্যান্ডেল হয়ে বেরিয়ে আমরা যাচ্ছে, বলছি কারণ আমার জন্য পুশ করছে ইম্পর্টেন্ট জায়গা তখন। কোনটা, রেজিস্ট্যান্স ব্রেক করার পর আমার জন্য ইম্পর্টেন্ট জায়গা কোনটা, কোন পুল ক্যান্ডেলটা আমার ব্যাক, জন্য ইম্পর্টেন্ট? পুল ব্যাক লোটা, পুলব্যাক হাইটা, হাইটা। যখন একটা জায়গা আমার রেজিস্ট্যান্স ব্রেক করছে, যখন এই যে আমার পুলব্যাকটা হাই ব্রেক করছে, এই হাইটা কোন ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে সেটা আমার জন্য ইম্পর্টেন্ট, সেটা আমাকে কনফার্মেশন দেবে, কারণ আমি এই জায়গাটায় এন্ট্রি নিচ্ছি। ওকে, তাহলে হুম, আর স্যার ওই তার মানে পুল ব্যাকের হাইয়ে যে ক্যান্ডেলটা হবে সেটা বুলিশ না মানে বুলিশই তো হবে না, ওইটা তো হবে না ওখান থেকে, মানে ওইখানটা আমাকে ওই ক্যান্ডেলটা লক্ষ্য করতে হবে। ওকে, হ্যাঁ একদম তাই। হলো, তাহলে 1 নম্বরে কি পেলাম, রেজিস্ট্যান্স ব্রেকআউটের সাথে আমরা কি কি দেখতে পারি, পুলব্যাক দেখতে পারবো, কোন চার্ট প্যাটার্ন দেখতে পারবো, আবার আমরা এখানে ক্যান্ডেল স্টিকও নিতে পারি। আচ্ছা, 2 নম্বরে চার্ট প্যাটার্ন ব্রেকআউট যেটা হলো সেখানে আমরা কি কি নিতে পারি কনফার্মেশন? চার্ট প্যাটার্নে ব্রেকআউট হলে কনফার্মেশন দেখবো। চার্ট প্যাটার্ন ব্রেকআউট বিটুইন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ট্রেন লাইনটা ক্রস করছে, তারপরে পুল ব্যাক, পুল ব্যাক দেখবো ওখানে। চার্ট প্যাটার্ন ব্রেকআউট বিটুইন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস জানতে চাইবো,
সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে কোন কোন চার্ট প্যাটার্ন ব্রেকআউট হলে আমরা এন্ট্রি পাই, কোন কোন চার্ট প্যাটার্ন হওয়ার সম্ভাবনা হয়, কি মনে হয়? সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে সিমেট্রিক্যাল হবে। সিমেট্রিক্যাল, ওকে। আচ্ছা, আর একটা অ্যাসেন্ডিং তো হবে না, অ্যাসেন্ডিং এর অ্যাসেন্ডিং হবে মাথাটা না, সমানে ডিসেন্ডিং থাকে। হবে না, ডাবল বটম হবে। ডবল বটম হবে। ওকে। আচ্ছা, বক্স ট্রিপল হবে। বটমও হবে স্যার। বক্স। হ্যাঁ, বক্স হবে। আচ্ছা, আর কি হবে? হেড এন্ড শোল্ডার। স্যার ইনভার্টেড হ্যাঁ হেড স্যার, এন্ড শোল্ডার। ইনভার্স হেড এন্ড শোল্ডার হবে। আর স্যার ট্রিপল বটমও হবে। ট্রিপল বটম, এইগুলো হতে পারে, ঠিক আছে। স্যার এটা হবে না, রাউন্ডটা হবে না, কারণ রাউন্ডটা তো নেক লাইন রাউন্ড হবে স্যার। কাপের হ্যান্ডেল হতে পারে, কাপের হ্যান্ডেলও হতে পারে। হ্যাঁ, নেক লাইনটা ভাঙলেই তো আমি কাপের চলে যেতে হ্যান্ডেলও পারবো। হতে পারে, ওকে। শুধু অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হবে না এই কারণে, কারণ তার জন্য একটা হরিজন্টাল লাইন দরকার পড়ে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর জন্য, সেইটা আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো ওগুলো জেনারেলি মাঝখানে হয় না, বাকি সব প্যাটার্নই হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আমরা চার্ট প্যাটার্ন যখন সাপোর্ট রেজিস্ট্যান্সের মাঝখানে ব্রেকআউট দেবে সেই সময় আমরা কি দেখতে পারি? সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে যখন ব্রেকআউট দেবে, পুল ব্যাক দেখবো আমি। না, পুলব্যাক তো আমরা জেনারেলি মনে করুন একটা জায়গায় সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মাঝখানে যখন মার্কেট চলছে, আমার এখানে সাপোজ একটা বক্স তৈরি হয়েছে এবং এটা আমার ব্রেক করে গেল, আমরা একটা ক্যান্ডেল সাস্টেনার ওয়েট করি কত মিনিটের? 15 মিনিটের। 15 মিনিট, 15 মিনিট। এইবার এরপর তো আমার পুলব্যাকের জন্য ওয়েট করলে তো ম্যাক্সিমাম টাইম আমি দেরি হয়ে যাবে, না ম্যাক্সিমাম না, টাইম আপনি তো পুলব্যাকের বলেছেন জন্য ওই, ওয়েট করলে দেরি হয়ে যাবে, ফার্স্ট মোমেন্টাম হয়ে যাবে। আপনি বলেছেন ওই 15 মিটার ক্যান্ডেলের নিচে হ্যাঁ, স্টপ লস দিয়ে আপনি কি 15 মিনিটের উপরটাতে ক্যান্ডেলের নিচে টপ লস লাগাতে পারি অথবা বক্সের নিচে টপ লস লাগাতে পারি। যদি 15 বক্সের মিনিটের নিচেও ক্যান্ডেল লাগানো? সাইজ ছোট হয় সেক্ষেত্রে বক্সের নিচে লাগাবো, 15 মিনিটের ক্যান্ডেল সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে ক্যান্ডেলের নিচে লাগাবো। এইবার আমি যে ক্যান্ডেলের হাইটা মার্ক করেছি সেক্ষেত্রে কি হয়ে যাবে, এইখান থেকে যদি আবার মার্কেটের ব্রেক না করে ভেতরে পুল ব্যাক দেয় সেটা আমার জন্য বোনাস, ওকে। কিন্তু ওটা সব সময় তো পাবো না, তাহলে পুল ব্যাকটা এখানে আসবে না। আর কি আসবে, আর কি আমরা নিতে পারি? এখানে আমরা ক্যান্ডেলের কনফার্মেশন নিতে পারি, হ্যাঁ, ক্যান্ডেল স্টিক, আর কিছু আসবে না, এই দুটোই হবে। আসবে। এবার রিজেকশন ফ্রম সাপোর্ট, সাপোর্ট থেকে যখন রিজেকশন নেবে সেখানে আমরা কি কি কনফার্মেশন অ্যাড করতে পারি? ক্যান্ডেল পাবো, ক্যান্ডেল পাবো ওখানে, ক্যান্ডেল ক্যান্ডেল স্টিক, নিশ্চয়ই ওখানে বুলিশ ক্যান্ডেল কিছু একটা পাবোই আচ্ছা, ওখানে। আর কি দেখতে পাবো? সাপোর্টে ক্যান্ডেল স্টিক আর হলো, তো আর কি কিছু দেখতে পাবো পাবো? না। এখানেও আমরা চার্ট প্যাটার্ন দেখতে পাবো, বুলিশ চার্ট প্যাটার্ন, ডাবল স্যার বটম, চার্ট প্যাটার্নটা তো এখন, হ্যাঁ ডবল বটম ডাবল দেখতে বটম, পাবো। ইনভার্টেড হেড এন্ড শোল্ডার, অনেক কিছু তৈরি হবে। হ্যাঁ বক্স স্যার। প্যাটার্ন, মার্কেট সাইডওয়েজ হয়ে যেতে পারে বক্স প্যাটার্ন, সিমেট্রিক্যাল প্যাটার্ন যদি পেয়ে যায় সেটা আমার জন্য আরো বোনাসের কাজ করবে। এইগুলো আমরা জেনারেলি এই জায়গায় পেতে পারি, ওকে, বোঝা গেল? হ্যাঁ এই স্যার। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এগুলো সব লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার। এবারে আমি যে কনফার্মেশন গুলোর কথা আমি বলছি সেই কনফার্মেশন গুলো, যেমন আমরা এগুলো যেমন শিখে গেছি প্রাইজেকশন, তার সাথে সাথে আমরা কি কি কনফার্মেশন আরো অ্যাড করতে পারবো যেগুলো আমরা শিখবো পরবর্তী ক্লাসে একটা একটা করে। যেমন আমরা অ্যাড করতে পারবো ভলিউম, ভলিউম আমরা অ্যাড করতে পারবো। আর কি অ্যাড করতে পারবো? পিভট পয়েন্ট অ্যাড করতে পারবো। আর কি অ্যাড করতে পারবো? ফিবোনাচি অ্যাড করতে পারবো। আর কি অ্যাড করতে পারবো? আরএসআই অ্যাড করতে পারবো, বলিঞ্জার ব্যান্ড অ্যাড করতে পারবো। এগুলো আমরা সব কিন্তু শিখবো, একটা একটা করে সব শিখবো। বলিঞ্জার ব্যান্ড অ্যাড করতে পারবো, এই জিনিসগুলো আমাদের সবকটাই কিন্তু ইনক্লুডেড আছে, আর সবকটাই জিনিস আমরা শিখবো। কিন্তু কোশ্চেন হচ্ছে একটাই, এতগুলো জিনিস কি একটা মানুষের পক্ষে মনে রাখা সম্ভব? বা আমি একটা জায়গায় ট্রেড নিচ্ছি, একটা জায়গায় আমি ট্রেড প্ল্যান করছি, সেই জায়গায় এত কিছু কনফার্মেশন আমি কি দেখতে পারবো? সম্ভব না। সম্ভব নয়। আমাকে তার জন্য কি করতে হবে, আমার জন্য কোনটা বেস্ট সেটা আমাকে খুঁজে বার করতে হবে ব্যাক টেস্টিং এর মাধ্যমে। এইখানে এতগুলো জিনিস আমরা শিখবো, শেখার সাথে সাথে আমার জন্য কোনটা ভালো কাজ করছে, কোনটা আমাকে সবথেকে বেশি অ্যাকুরেসি দিচ্ছে, সেটা আমাকে নিজেকেই আইডেন্টিফাই করতে হবে। সবগুলো কিন্তু সেই সময় হাতড়াতে গেলে কি হয়ে যাবে, ট্রেডটা মিস হয়ে যাবে। কেন মিস হয়ে যাবে? অনেক জিনিস
আমি কনফিউজ হয়ে যাবো এখানে। কনফিউজ হবো, তাহলে কনফিউজ হওয়ার জন্য আমার ট্রেডটা মিস হয়ে যাবে। তার জন্য কি করতে হবে, শেখার সাথে সাথে আমাকে ব্যাক টেস্টিংটা চালু রাখতে হবে, যার ফলে আমার বেস্ট সেটআপটা আমি নিজে নিজে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, তাহলে সেটা আমি আজকে একটা আমরা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে লিও সিগন্যাল। লিও সিগন্যাল হচ্ছে আমাদের যে ট্রেডিং ভিউ অ্যাপস বা আমাদের যে ডিম্যাট অ্যাকাউন্টের যে চার্ট আমরা দেখতে পাই, সেইখানে কিন্তু খুঁজলেও এই জিনিসটা কিন্তু আমরা কোথাও পাবো না। এটা কিন্তু কোনো ইন্ডিকেটর নয়, প্রথমত এটা কোনো ইন্ডিকেটর নয়। এটা হচ্ছে আমি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করেছি সেখানে রিসার্চ করে তৈরি করা একটা টুলস, যেটা হচ্ছে আমাদের বাইরে থেকে চার্টে ইনপুট করতে হয়। বাইরে থেকে একটা আমার কাছে ফাইল যেটা রয়েছে লিও সিগন্যালের, এটা একটা ফাইল, এই ফাইলটাকে চার্টে ইনপুট করতে হয়, তারপরে কিন্তু ওটা চার্টে অ্যাড হয়। এটার কাজ কি, এটা কি করে করতে হয় না করতে হয় সেগুলো আমি সব দেখিয়ে দেবো, সেটা নিয়ে কিছু ব্যাপার নেই। কি করে কাজ হবে, কাজটা হবে এর একটাই কাজ, যখন আমি একটা জায়গায় প্ল্যান করছি, সাপোজ আমি একটা জায়গায় এন্ট্রি প্ল্যান করছি এবং এইখানে আমি দেখতে পাচ্ছি আমার পুলব্যাক হাই ব্রেকআউট হচ্ছে, আমার কাছে এখানে কনফার্মেশন বলতে আছে রেজিস্ট্যান্স ব্রেকআউট, পুলব্যাক ব্রেকআউট, পুলব্যাক হাই ব্রেকআউট। আর কনফার্মেশন আমি এখানে কি অ্যাড করতে পারি, আমি এখানে চার্ট প্যাটার্ন দেখতে পারি। ক্যান্ডেল যেটাতে ব্রেক করছে আপনি বললেন, এইবার মানে পুলব্যাক হায়ার ক্যান্ডেল। যদি এর ভেতরে চার্ট প্যাটার্ন দেখা গেল অনেক সময় আমি পেলাম না, তাহলে আমার কনফার্মেশনটা কিন্তু লো হয়ে গেল, কনফার্মেশনটা আমার পার্সেন্টেজটা লো হয়ে গেল। সেক্ষেত্রে লিও সিগন্যাল আমাকে হেল্প করবে। লিও সিগন্যাল হচ্ছে যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে বা বায়ার্স যদি স্ট্রং থাকে, সে আমাকে একটা সিগন্যাল দেবে, ব্লু কালারের একটা সিগন্যাল দেবে, এটার কালার হবে ব্লু কালার, ব্লু কালারের একটা সিগন্যাল দেবে যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড মুডে যেতে চলেছে। তাহলে এই সিগন্যালকে আমরা কি করতে পারি, এক্সট্রা কনফার্মেশন হিসেবে কাজে লাগাতে পারি। এইবার যখন মার্কেটে ডাউন ট্রেন্ড আসবে বা সেলিং প্রেসার বেশি আছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে আমাকে উপর থেকে একটা ডাউন ট্রেন্ডের সিম্বল আসবে, এটারও কালার হবে আমার ব্লু কালার। তাহলে যখন আমি কোনো জায়গায় ট্রেড প্ল্যান করব, সেখানে যদি লিও সিগন্যাল আমাকে আমার সাথে আমার ফেভারে আমাকে সিগন্যাল দেয়, সেক্ষেত্রে তাহলে আমার কি হয়ে গেল, সেক্ষেত্রে আমার আমি যেতে পারি। কনফার্মেশন আমার বিল্ড হয়ে গেল। ওকে, তাহলে লিও সিগন্যালকে আমরা কোন কোন জায়গায় ইউজ করতে পারি, লিও সিগন্যালকে যখন আমাদের 1 নম্বর কনফার্মেশন কম থাকবে, রেজিস্ট্রেশন ব্রেকআউট, রেজিস্ট্যান্স ব্রেকআউট প্লাস পুলব্যাক প্লাস লিও সিগন্যাল, এখানে আমরা অ্যাড করতে পারি। 2 নম্বর চার্ট প্যাটার্ন ব্রেকআউট between সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এখানেও আমরা অ্যাড করতে পারি লিও সিগন্যাল। 3 নম্বর রিজেকশন ফ্রম সাপোর্ট ক্যান্ডেলস্টিক প্লাস লিও সিগন্যাল। এইবার এই তিনটে সিনারিও হতে পারে, যদি আমার এখানে লিও সিগন্যালের সাথে সাথে একটা চার্ট প্যাটার্নও থাকতো, তাহলে আমার কনফার্মেশন আরেকটু বিল্ড হতো, আপ টু 80-85% চলে যেত। এক্ষেত্রেও তাই, চার্ট প্যাটার্ন ব্রেকআউট বিটুইন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এখানে আমরা লিও সিগন্যাল দেখছি, এখানে আমরা একটা ক্যান্ডেলস্টিকও দেখতে পারি, ক্যান্ডেলস্টিকও অ্যাড করতে পারি যাতে আমার কনফার্মেশন আরো বিল্ড হয়। এখানেও তাই, রেজিস্ট্যান্স রিজেকশন ফ্রম সাপোর্ট, এখানে যেমন আমরা ক্যান্ডেলস্টিক দেখছি,
তার সাথে সাথে আমরা এখানে চার্ট প্যাটার্নও দেখতে পারি, হ্যাঁ প্লাস রিও সিগন্যাল দেখতে পারি। ওকে, যদি আমার ওকে কাছে স্যার। কনফার্মেশন কম থাকে তখন আমি ইউজ করতে পারবো, যদি কনফার্মেশন বেশি থাকেও সেক্ষেত্রেও আমার ইউজ করলে কি হবে, আমার কনফার্মেশনটা বেড়ে অ্যাকুরেসি যাবে, বাড়বে। আমার অ্যাকুরেসিটা বাড়বে, এতে ক্ষতি কিছু নেই, আমার অ্যাকুরেসিটা বাড়বে। এইবার হ্যাঁ, যখন আমরা অনেক কিছু শিখে যাব, যেমন আজকে আমি একটা জিনিস শেখাচ্ছি, এরপর থেকে হয়তো আমাদের প্রতিদিন নতুন নতুন একটা করে আমরা জিনিস শিখবো, সেই জিনিসগুলো সব কিছু তো একসাথে মনে রাখা সম্ভব না, তখন আমাকে নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোনটার সাথে আমি যাব, কোনটা আমার জন্য ঠিকঠাক কাজ করবে এবং আমি কোনটা ইজি টু এক্সিকিউট করতে পারবো। ওকে। এবার এই সিগন্যালটা কি করে চার্টে অ্যাড করতে হয়, এর যে ফাইলটা সেটা আমি প্রোভাইড করে দেবো, কি করে অ্যাড করতে না করতে আমি সেটা পরে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা। বোঝা গেল? কোনো ডাউট আছে? হ্যাঁ স্যার। না স্যার, এখন চার্ট দেখে আর যাই হোক কিছু না হোক আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন আর যদি কোনো প্যাটার্ন থাকে বা ক্যান্ডেল থাকে আমি ধরে ফেলছি স্যার। মানে যতটা সম্ভব আমার পক্ষে আমি যেটুকু জানি সেই অনুযায়ী স্যার এটুকু অসুবিধা আমার হচ্ছে না। ওকে, তার মানে বলতে চাইছেন ইমপ্রুভ হয়েছে? হ্যাঁ স্যার, আমি আমি যখনই টাইম পাচ্ছি আমি পুরোনো চ্যাট খুলে দেখছি এখানটা কেন নামলো। এই যে দেখছি সেই দিনকেই দেখছি একটা গ্রেভস্টোন রোগী হয়েছিল, রোজিটা হওয়ার পরেই যে ক্যান্ডেল গুলো ওয়ান ডে ফ্রেমে দেখলাম 3-4টে বড় বড় ক্যান্ডেল, তাতে দেখলাম 300 থেকে 350 পয়েন্ট ওখানে বেরিয়ে গেছে। ওকে, রেজিস্ট্যান্সে হয়েছিল। ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন তত নিজের ইমপ্রুভ হবে, স্কিল ইমপ্রুভ হবে। চলো, নেক্সট হচ্ছে আমরা আজকে যেটা শিখবো, সাপ্লাই জোন এন্ড ডিমান্ড জোন। সাপ্লাই জোন এন্ড ডিমান্ড ডিমান্ড। জোন। আচ্ছা, সাপ্লাই জোন আর ডিমান্ড জোন বলতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটাকে কি করে কাজে লাগাই? দৈনন্দিন জীবনে আমরা কাজে লাগাই তো, যেমন ধরুন ধরুন আমার মাসকাবারি একটা, ধরুন 1 কেজি চাল লাগে আমার 5 দিনের, তাহলে আমার মানে 7 দিনের জন্য ওই 1 কেজি চালটা আমার লাগে। এটা হচ্ছে, এটা যদি আমি একদিন এনে দিলাম আমার 7 দিন সেটা চলে গেল, মানে সাপ্লাই হলো তাই আমি এটা খরচ করলাম। এবার আমার 7 দিনের পর আমার সেটা জিনিসটা শেষ হয়ে গেল, আবার আমায় কিনতে হলো, তবে আমি আবার ডিমান্ড হলো জিনিসটা আবার সাপ্লাই পেলাম, আবার চলবে। আচ্ছা, বেশ, সাপ্লাই জোন আর ডিমান্ড জোন আগে শেখার আগে আমি একটা উদাহরণ দেবো। ওকে, আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের দৈনন্দিন জীবনে সবার বাড়িতে আলু যায়, সবার বাড়িতে আলুর চাহিদা আছে। এইবার দেখা গেল আলু যেটা আমরা 20 থেকে 25 টাকা কেজি দরে কিনে অভ্যস্ত। কত টাকা কেজি দরে কিনে অভ্যস্ত আমরা? 20 থেকে 25 টাকা 20-25 কেজি। টাকা। এইটা আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টাইম আমাদের সাথে হচ্ছে, 9 মান্থ আমি লিখে দিলাম। এইবার হঠাৎ করে কোনো একটা সময় আলুর কেজি হয়ে গেল 80 টাকা পার কেজি। এইবার যে মানুষটা 20 থেকে 25 টাকা কেজি দরে 5 কেজি আলু কিনতো, সেই মানুষটা 80 টাকা কিলো দরে কতটা আলু কিনবে? অনেক কম কিনবে, 1 কেজি হয়তো কিনে কোনো এক রকম কেজি চালাবে। কিনবে বা 1.5 কেজি কিনবে। তাহলে যখন এটা নিশ্চয়ই একটা মানুষ করবে না, ম্যাক্সিমাম সবার সাথে এটাই হবে। হ্যাঁ। এইবার যখন আমরা 20-25 টাকা কিলো দরে আলু 5 কেজি করে কিনছিলাম, যেই আলুর দাম বেড়ে গেল, আমরা কেনা যখন কমিয়ে দিলাম, এর ফলে বাজারে কি তৈরি হবে? একটা আলুর ব্যবসায়ী, তার কাছে আলুর কি হবে? পড়ে থাকবে। তার কাছে আলুর স্টক বাড়বে। এইবার সেই স্টকটাকে সে পুনরায় তো স্টোরেজ করতে পারবে না। না। করা সম্ভব কি?
না, পচে যাবে, বাইরে থেকে পচে যাবে। তাহলে তার কাছে অপশন কি রয়েছে? হয় কম দামে বিক্রি করতে হবে। এক্স্যাক্টলি। তাহলে তাকে আবার কি করতে হবে, ধীরে ধীরে পুনরায় আগের দামে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে 20 থেকে 25 টাকা কিলো দরে যখন আলু চলছিল, যখন সে 5 কেজি কিনছিল, এটা আমার কাছে কি তৈরি হলো? এটা আমার কাছে কি ছিল? এটা আমার কাছে ডিমান্ড ছিল। ডিমান্ড ছিল। যেই 80 থেকে 80 টাকা পার কেজি হয়ে গেল, এখানে 1 কেজি আলু কেনা শুরু হয়ে গেল, এটা আমার কাছে কি হলো? এটা তখন আমার কোন রকমের চালানো বলতে এটাকে যেটা। আমরা বলবো এখান থেকে মার্কেটে সাপ্লাই এলো। তার ফলে মার্কেটে কি তৈরি হলো? ডিমান্ড কমে গেল। যেই সাপ্লাই এলো মার্কেটে, ডিমান্ড কমে গেল, পুনরায় মার্কেটে আবার কি তৈরি হলো? এখান থেকে আলু যখন একই দরে এলো, আবার এখানে ডিমান্ড জোন তৈরি হলো, ডিমান্ড তৈরি হলো। আবার আগের তুলনায় আগের মতো ব্যবসাদার চলতে থাকলো। এইবার স্টক মার্কেটের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ঘটনা। স্টক মার্কেটের ক্ষেত্রেও একই জিনিস ঘটে। কি ঘটবে? যখন আমাদের একটা স্টক, তার সর্বোচ্চ মূল্য, সাপোজ একটা স্টকের সর্বোচ্চ মূল্য ছিল এই জায়গায়, সেখান থেকে স্টক মার্কেট থেকে সে নিচে এক সময় এসেছিল, এসে কন্টিনিউয়াসলি সে এর ভেতরে চলছে, কন্টিনিউয়াসলি এর ভেতরে চলছে। আমি যদি এর সময় ধরি, এই সময়টা দেখা যাচ্ছে 2014 সাল, এবং মার্কেটের যে টাইমটা স্পেন্ড হয়েছে 2015 থেকে আপ টু 2024, এই জায়গায় মার্কেট ঘোরাফেরা করেছে। এইবার হঠাৎ করে দেখা গেল মার্কেট এখন বাড়ছে, বেড়ে কোথায় পৌঁছালো? আগের যে জায়গাটা ছিল সেখানে গিয়ে পৌঁছালো। ওকে, আগের যে জায়গাটা ছিল সেখানে গিয়ে পৌঁছালো। তাহলে এখন এখন মার্কেটে কি তৈরি হবে? এখান থেকে মার্কেট উপরে এখন যাবে না কি হবে? এখানে মার্কেট এবার আবার নিচে নামবে, কারণ এখানে তো আবার দাম বেড়ে গেছে। তাহলে আবার এখান জিনিস থেকে পড়ে মার্কেট থাকবে, নিচে নামার কারণটা কি? কারণ সাপ্লাই, আমার ডিমান্ড কমে গেছে, সাপ্লাই বেশি হয়ে গেছে। এর একটাই কারণ, যে জায়গাটায় মার্কেট সব থেকে বেশি টাইম থেকেছে, সেই জায়গাটা মার্কেটের হচ্ছে আমার ডিমান্ড জোন। এইবার সেখান থেকে মার্কেট যখন উপরে যাচ্ছে, নিশ্চয়ই বিভিন্ন জায়গায় বায়ার ইনক্লুড হয়েছে, বিভিন্ন পয়েন্টে বায়ার ইনক্লুড হয়েছে, তারা সবাই নিশ্চয়ই একটা পয়েন্টকে দেখে রেখেছে এবং সেখানেই তাদের টার্গেটকে ফিক্স করে রেখেছে, যেখান থেকে মার্কেট প্রিভিয়াসে বা পাস্টে মার্কেট যেখান থেকে ফল হয়েছিল, এখান থেকে মার্কেট ফল হয়েছিল, আবার যখন সেই জায়গাটায় পৌঁছচ্ছে, সেখান থেকে সবার মনে একটাই প্যানিক থাকবে, যেখান থেকে মার্কেট আবার হয়তো রিঅ্যাক্ট করতে পারে, ওখান থেকে মার্কেট আবার এগেন ফল হতে পারে। তার মানে মার্কেটে যেটা হিস্ট্রিতে আছে সেটাই কিন্তু বারবার বারবার রিপিট হয়। এর কারণ একটাই, যেটা আমরা দেখতে পাই সেটাই আমরা ভেবে নিই। মানে ম্যাক্সিমাম বায়ার এখানে কি ভাবছে? ম্যাক্সিমাম বায়ার ভাবছে এখান থেকে যখন মার্কেট পৌঁছবে, এখানে সবাই সেল করে দেবে, তার জন্য আমাকেও সেলটা করতে হবে। যদি আমি সেল না করি, আবার যদি পড়ে যায়, তাহলে আমি কিন্তু লসে চলে আসবো। এর ফলে কি হবে? মার্কেটে বাইং প্রেসার কমে যাবে, বাইং প্রেসার থাকবে না, এবং এখানে চলে আসবে কি? সেলিং প্রেসার। কি আসবে? সেলিং প্রেসার আসবে। সেলিং। সেলিং প্রেসার আসার জন্য মার্কেট কি হবে? আবার নিচের দিকে আসবে। নিচের দিকে এসে আবার মার্কেট কোথাও দিয়ে আসবে? যেখানে মার্কেট চলছিল সেই জায়গাতে মার্কেট আসার চেষ্টা করবে। যেই সেই জায়গায় মার্কেট এসে পৌঁছাবে, এগেন মার্কেট কি হবে? সেখান থেকে আবার সবাই কেনা বেচা শুরু করবে। ওকে, তাহলে আমরা যখন কোনো স্টক অ্যানালিসিস করব, প্রথমে আমার কাজ হবে, আমরা 1 উইক টাইম ফ্রেম অথবা 1 মান্থ টাইম ফ্রেমে চারটাকে একবার অ্যানালিসিস করে নেবো যে মার্কেট এখন কোন জায়গাতে আছে, তার সর্বোচ্চ মূল্যের কাছে আছে, না তার যেখানে নর্মাল যেখানে চলে সেই জায়গাতে আছে। যদি দেখা গেল কোনো স্টক এইরকম ভাবে যাচ্ছে এবং তার সর্বোচ্চ মূল্যের প্রায় কাছাকাছি চলে গেছে, তাহলে সেই স্টকটায় এই মুহূর্তে আমি অ্যানালিসিস করা মানে কি হবে? আমার টাইমটা খারাপ হবে। তার থেকে আমি অন্য স্টকে অ্যানালিসিস করলে হয়তো ভালো। ওকে, এইবার স্যার এটা কি লিখবো এখানটা একটু বলে দিন, আমি শুধু একটুখানি লিখে নেবো, আসছি, ব্যাপারটা আমি বুঝে গেছি। আমি আসছি, লেখাবো আমি। ওকে, আচ্ছা স্যার, ঠিক লেখার জন্য টেনশন করতে হবে না, আমি আসছি। এইবার যদি কোনো স্টক দেখা যাচ্ছে যে তার সর্বোচ্চ মূল্যের কাছে, এটা তার ডিমান্ড জোন ছিল, এটা
সাইডওয়েজ হচ্ছে। সর্বোচ্চ মূল্যের যে প্রাইসটা, এইটাকে কি জোন বলবো? এইটাকে বলবো আমরা অল টাইম হাই জোন। অল টাইম হাই জোন। ওকে, এইবার প্রথম সিনারিও যেটা আমি দেখালাম, যে মার্কেট কন্টিনিউয়াসলি সেখানে যাচ্ছে, গিয়ে সেখান থেকে মার্কেটে সেলিং প্রেসার আসবে, আমাদের সেখানে সতর্ক থাকতে হবে। সিনারিও নাম্বার 2, সেখানে কি হচ্ছে, মার্কেট কন্টিনিউয়াসলি তার সর্বোচ্চ মূল্যের কাছে যেতে চাইছিল, গিয়ে সেখানে কিন্তু মার্কেটে সাইডওয়েজ হয়ে গেল। এইবার এখান থেকে না মার্কেটের উপরে যাচ্ছে। হ্যাঁ বলুন। এখানে এখানে তার মানে কে, মানে বায়ার আর সেলার দুটো সমান অ্যাক্টিভ আছে, একজন তাহলে নামতে দিচ্ছে না, এখান একজন থেকে মার্কেটে কি হতে পারে, এখান থেকে মার্কেটে যদি ব্রেকআউট হয়, এই জায়গায় আমি আবার ঢুকতে পারবো? মানে ব্রেকআউট হলো স্যার পুল ব্যাক দেখে ঢুকতে পারি। এক্স্যাক্টলি, আমি পুলব্যাক তো পরের কথা, মানে আমার যা প্রসেস আছে সেটা আমি তারপরে ফলো করতে পারি। হ্যাঁ করতে পারি। কিন্তু এখানে আমার ভয়টা তো আর কাজ করবে না যে মার্কেট এখান থেকে না আবার পড়ে কারণ যাবে, কারণ মার্কেট অলরেডি কি করে টাইম স্পেন্ড করে দিয়েছে এই জায়গায়। মার্কেট অলরেডি সেই জায়গায় কি করে দিয়েছে, টাইম স্পেন্ড করে দিয়েছে। সুতরাং টাইম স্পেন্ড করে যদি মার্কেট ব্রেকআউট হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি প্ল্যান করতে পারবো। যদি মার্কেট কন্টিনিউয়াসলি উপরে যেতে থাকে, সেক্ষেত্রে যেটা আমি সিনারিও নাম্বার 1 এ বললাম, সেখানে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এই কন্ডিশনে কিন্তু আমরা এন্ট্রি ব্রেকআউট হলে এন্ট্রি প্ল্যান করতে পারবো। ওকে, এবার দেখুন সাপ্লাই জোন হলো, হ্যাঁ স্যার বলুন। হয়েছে? হ্যাঁ সাপ্লাই জোন বলে ইয়ে করুন, আন্ডারলাইন। পয়েন্ট করে দিচ্ছি। যখন কোনো স্টকে আমরা অ্যানালিসিস করব, সেক্ষেত্রে আমার দেখতে হবে সেই স্টকটা বর্তমানে কোন জায়গায় অবস্থান করছে। এর জন্য আমাদের টাইম ফ্রেম ইউজ করতে হবে। হ্যাঁ স্যার 1 উইক অথবা 1 মান্থ। এতে আমরা স্টকটার পুরো ডাটা দেখতে পাবো। ওকে, আমাদের দেখতে হবে স্টকটা সর্বোচ্চ মূল্যে ব্র্যাকেটে অল টাইম হাই সর্বোচ্চ মূল্যে আছে না, যেখানে সব থেকে বেশি সময় স্পেন্ড করেছে সেই জায়গায় আছে। যদি কোনো স্টক
ব্রেকআউট দিলেও ওয়েট করতে হবে? ব্রেকআউট দিলে ওয়েট করতে হবে, অথবা অন্য স্টকে শিফট হয়ে যেতে হবে। কারণ এখান থেকে মার্কেটে ফলিং আসার সম্ভাবনাই বেশি। ওকে, এবার লিখুন রুলস। পয়েন্ট নাম্বার 1, যদি কোনো স্টক শার্প রাইজ হয়ে তার সর্বোচ্চ মূল্যে গিয়ে পৌঁছায়, সেক্ষেত্রে আমাদের ওয়েট করতে হবে। ওখানে কিন্তু একটুখানি জায়গা ছেড়ে রাখবে না, আমি একটা ড্রয়িং করবো, ওটা ওখানে এঁকে নেবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, বা ওখানে অবলিক দিয়ে লিখুন, বা সেই স্টকটা ইগনোর করতে হবে। Yes. 2 নম্বর, যখন কোনো স্টক তার সর্বোচ্চ মূল্যের কাছে পৌঁছে ঠিক আছে স্যার। সর্বোচ্চ মূল্যের কাছে পৌঁছে যদি সাইডওয়েজ হয়ে যায়, অথবা হয়েছে হ্যাঁ স্যার। সর্বোচ্চ মূল্যের কিছুটা নিচে, সর্বোচ্চ মূল্যের কিছুটা নিচে সাইডওয়েজ হয়ে যায়, তারপর গিয়ে যদি সর্বোচ্চ মূল্যের লেভেল ব্রেকআউট হয়, সেক্ষেত্রে এন্ট্রি প্ল্যান করতে হবে। ওকে, এবার লিখুন ডিমান্ড জোন কাকে বলে। ডিমান্ড জোন, স্যার এটার কোনো ছবি দেবেন 2 নম্বরটায়? হ্যাঁ দুটোরই ছবি দেবো। আচ্ছা ঠিক আছে। ডিমান্ড জোন, বলুন। কোন স্টক যে জায়গাতে সব থেকে বেশি টাইম স্পেন্ড করেছে সেই জায়গা হলো মার্কেটের ডিমান্ড জোন এরিয়া। সেই জায়গায় বায়ার এবং সেলার দুজনেই সমানভাবে পার্টিসিপেট করে থাকে।
স্যার আমি একটু ড্র করে দিচ্ছি। উপরে হচ্ছে অল টাইম হাই জোন, স্যার শার্পের পর ওটা কি লিখেছেন? শার্প প্রাইস, রাইজ। শার্প প্রাইস। স্যার ওটা লাল কালিতে ওটা কি লিখেছেন স্যার? বায়ার্স এক্সিট। ওকে স্যার। ওকে, আচ্ছা। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। কোনো ডাউট আছে? বায়ার্স সেল বোথ। স্যার দাঁড়ান শুনছেন। আচ্ছা বায়ার সেলার দুজনে অ্যাক্টিভ বলে ওখানে ওই সাইড ওয়েজটা হয়েছিল উপরে গিয়ে। পরে আছে কি পাইন এডিটর। হুম। পাইন এডিটর অপশনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা ঘুরছে, ঘোরার পরে এখানে যে স্ক্রিপ্টটা আসবে সেটা আমাদের ডিলিট করতে হবে। এই যে এখানে যে লেখাগুলো আছে সেগুলোকে আমাকে কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে কন্ট্রোল এ টিপে। কন্ট্রোল এ টিপে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। এই 1 নম্বরটা কিন্তু ডিলিট হবে না, এই 1 নম্বরের জায়গাতে আমাদের বাইরে থেকে প্রোডাক্টটা পেস্ট করতে হবে। এবার যেখানে প্রোডাক্টটা আছে সেখানে আমি যাই, যেমন আমার এখানে রয়েছে এইখানে লিও সিগন্যাল বলে, এটাকে আমি ওপেন করলাম। ওপেন করলে একটা HTML ফাইল, এটা ফাইলটা ওপেন হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এইবার কন্ট্রোল এ টিপে এটাকে দেখা যাচ্ছে না? না স্যার, শুধু ওয়ান লেখা জায়গাটাই আছে, কার্সরটা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট আমি ইয়ে করছি, দেখছি। এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার লিও সিগন্যাল যেখানটায় লেখা রয়েছে সেই জায়গাটায় কি করছি, আমি এইটাকে আমি ওপেন করব। যেই ওপেন করব এটা একটা আমার কাছে স্ক্রিপ্টের মতো চলে আসবে। এটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল এ টিপে সবটাকে নিতে হবে, কিন্তু কন্ট্রোল এ টিপলাম, টিপে কি করব, কপি করে নেব। কপি করলাম, কপি করে এবার আমরা চলে যাব ট্রেডিং ভিউয়ের চার্টে। ট্রেডিং ভিউয়ের চার্টে চলে এলাম। দেখা যাচ্ছে চার্টটা ওপেন হয়েছে স্যার, স্ক্রিনটা সরে গেল।
এলো, 1 নম্বর জায়গাটায় চলে এলাম। এসে এখানে আমরা কি হ্যাঁ করবো, এসে গেছে। সিম্পলি এখানে গিয়ে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমাদের এখানে দেখুন ওপেন বলে যে লেখাটা আছে তার পাশে সেভ বলে একটা লেখা রয়েছে, এইটাকে আমাকে ক্লিক করতে হবে। সেভ বলে আমার কাছে লেখাটা উঠছে না, আমার অলরেডি সেভ করা আছে বলে সেভ এটাকে আছে। আপনাদের সেভ করে নিতে হবে। সেভ করার সাথে সাথে লিও সিগন্যাল বলে কথাটা উঠবে, ওটা ওকে মেরে দেবেন। ওকে, আচ্ছা এরপরে দেখুন এর পাশে রয়েছে অ্যাড টু চার্ট। এটাকে চার্টে অ্যাড করার জন্য আমাদের এখানে অ্যাড টু চার্ট অপশনটা ক্লিক করতে হবে। যেই আমি অ্যাড টু চার্ট করলাম, দিয়ে এটাকে আমি এটা আমার চার্ট, এটা আমার চার্ট এবারে হয়ে গেল। এবার এটা লোড হচ্ছে, লোড স্যার হলেই চলে শুনতে আসবে। পারলাম। হ্যালো লোড হচ্ছে, লোড হ্যালো। হলেই চলে আসবে। ওকে, হ্যাঁ, ওই যে স্যার উপরে অ্যারোটা দেখাচ্ছে ব্লু দিয়ে, গ্রিন ক্যান্ডেলের পাশে আর একটা বড় ক্যান্ডেলের নিচে হ্যাঁ এখন মার্কেটে কি আবার দেখাচ্ছে, এখন ডাউন দেখাচ্ছে। এখন ডাউন ট্রেন্ড ট্রেন্ডে দেখাচ্ছে। আছে মার্কেট। যখন মার্কেট আপ সাইডে যাচ্ছিল কি দেখাচ্ছিল, আপ সাইডের সিগন্যাল দেখাচ্ছিল। বিভিন্ন জায়গায় যখন মার্কেট ডাউন দেখাবে ডাউনের দিকে যাবে। এখানে যেমন মার্কেট আপ গেছে, দেখুন এখান থেকে মার্কেট আপ গেছে, কত বটমে আমাকে সিগন্যাল দিয়েছে, একদম বটমে সিগন্যাল দিয়েছে। একদম নিচে নিচে একটা ছোট হ্যামার বোধহয় না স্যার ওটা? হ্যাঁ না ওটা ওই একদম বড় ছোট, কিন্তু ওর উইক্সটা খুব কম। হ্যাঁ। তো এইভাবে আমাদের সিগন্যালটা ওদের এখান থেকে প্রোভাইড করবে। এটা আমরা কি করতে পারি, এটা আমরা এক্সট্রা কনফার্মেশন হিসাবে অ্যাড করব যখন আমাদের। আচ্ছা আরেকটা জিনিস আমি এখানে বলে দিই, মনে করুন একটা জায়গায় আমি রেজিস্ট্যান্স কাটছি, সাপোজ একটা আমার চার্টে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করুন। হ্যাঁ, যেমন আমি একটা চার্টে মনে করুন আমার রেজিস্ট্যান্স কাটছি আমি, ঠিক আছে, মনে করুন আমি এখানে রেজিস্ট্যান্স কাটছি, এটা আমার একটা রেজিস্ট্যান্স। এইবার যখন রেজিস্ট্যান্স আমার ব্রেকআউট হবে, সাপোজ মার্কেট গিয়ে আমার রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, সেই সময় আমাকে কি নতুন করে আবার সিগন্যাল দেবে, কি মনে হয়? দেওয়ার তো দরকার নেই, রেজিস্ট্যান্স ব্রেক হচ্ছে দিয়ে পুল ব্যাক পাচ্ছেন মানে তো না 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 কনফার্ম হয়েই আছে। ওটা বলছি না। আমি বলছি এখানে আমার রেজিস্ট্যান্স ব্রেকআউটের পর সিগন্যাল দেবে কি, কারণ আমাকে অলরেডি আপসাইডে দেওয়া রয়েছে কিন্তু। দেওয়া আছে, পুলিশ ক্যান্ডেলটার নিচেই তো দেওয়া আছে। না 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 না, কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি বলছি এইটা মাথায় রাখবেন না যে আমার এইখানে নতুন করে আবার আপসাইডে সিগন্যাল দেবে। যতক্ষণ না মার্কেট ডাউন ট্রেন্ড হচ্ছে, ডাউন ট্রেন্ডে যতক্ষণ না সিগন্যাল আসছে, ততক্ষণ এই সিগন্যালটা থেকে কি করতে হবে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স টানতে হবে। না না না, কি বললাম, বোর্ডে কি বোঝালাম, সাপোর্ট রেজিস্ট্যান্স টানার আগেও তো আজকে একটা নতুন জিনিস শিখলাম। হ্যাঁ সেখানে সাপ্লাই আর ডিমান্ড জোনটা ওটাই বুঝতে শেখাবো, হবে। ওটাই বলছি। সাপোর্ট রেজিস্ট্যান্স তো কাটতে হবে, সেটা তো পরের কথা, আগে তো দেখতে হবে মার্কেট কোথায় আছে। নতুন নতুন শিখবো, সেগুলো ইমপ্লিমেন্ট আগে করতে হবে। ওকে, যেটা আমি বোর্ডে বোঝালাম। এইবার আমার এখানে কোনটা তাহলে মার্কেটের সব থেকে হাই পয়েন্ট দেখা যাচ্ছে, তার জন্য আমরা কি 850 করতে নিচে পারি, যেটা টাইম আছে। ফ্রেমটাকে 1 উইক করে দেবো বা 1 মান্থ করে দিতে পারি আমি। আচ্ছা, যেটা আরো অনেকটা দেখতে পারি একসাথে। সবটা দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি মার্কেটের সব থেকে হাই পয়েন্ট হচ্ছে এইটা। তাহলে কত পয়েন্টে পেলাম হ্যাঁ আমরা? 1095। 1095। মার্কেট বর্তমানে আছে কত? 750 700, 750 আছে। মার্কেট এই জায়গায় সব থেকে বেশি টাইম স্পেন্ড করেছে। তাহলে আমাদের এই স্টকটা যখন আমরা অ্যানালিসিস করবো, আমাদের নেয়ার জায়গা আছে, কারণ মার্কেট ডিমান্ড জোনে আছে এখন। না এখন নেমে যেতে পারে স্যার। হ্যাঁ, এখন আমার মানে আরেকবার বলুন স্যার এখানটা। আমরা এই স্টকটা অ্যানালিসিস করে যদি আমাদের রেজিস্ট্যান্স সাপোর্ট যদি যে জায়গায় চার্ট প্যাটার্ন ব্রেকআউট হোক, আমরা স্টকটা কিনতে পারবো। কিনতে পারবো তো, কারণ ডিমান্ড জোনে মার্কেট এখনো আছে। আমার তো অনেকটা জায়গা পড়ে আছে, কি বলছি বোঝা যাচ্ছে তো? হ্যাঁ নিচে ওই যে লাল ক্যান্ডেল গুলো, ওইখানে আমার সাপ্লাই আছে। নিচে কেন লাল ক্যান্ডেলের সাপ্লাই জোন তো কেটে দিলাম, এই তো মার্কেটের সাপ্লাই জোন অল টাইম হাই কেটে দিয়েছি। হ্যাঁ স্যার। কি বলছি, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? না আপনি বলুন, আরেকবার বলুন, আমি বুঝতে পারছিলাম না। আমি বলছি বোর্ডে যেটা আঁকলাম সেটা মাথায় ঢুকেছে না ঢোকেনি আদৌ? হ্যাঁ স্যার ঢুকেছে। সহজ জিনিস তো, সহজের মতো শেখালাম, সহজ জিনিস এখানেও বোঝাচ্ছি। মার্কেটের সাপ্লাই জোন কোন জায়গাটা, অল টাইম হাই কোনটা আমরা পেলাম? ওই যে 750 800 মধ্যে যেটা আছে সেটা। না উপরে হচ্ছে 1095 হচ্ছে অল টাইম হাই, 1095 হচ্ছে অল হাই টাইম পয়েন্ট। তাহলে মার্কেট এখন আছে কোথায়?
মিডলে আছে, অল টাইম হাই থেকে অনেকটা মার্কেট নিচে। ডিমান্ড জোনে আছে, ডিমান্ড জোন। ডিমান্ড জোনে আছে। কনসেপ্টটা মাথায় ঢুকছে না ঢুকছে না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি 1095 তখন ওটা বলিনি স্যার, অল টাইম হাইটা। 1095 অবধি মার্কেট যদি যায় তখন আমার মার্কেটে সাপ্লাই জোন শুরু হবে। কারণ হ্যাঁ। মার্কেটে সেখানে গিয়ে মার্কেটে প্রিভিয়াসে কি হয়েছিল, যেটা বোর্ডে আঁকলাম যে মার্কেট সেখান থেকে ডাউনফল হয়েছিল। এইবার আমার যদি এই স্টকটা কেনার হয়, এখানে যদি আমার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারি, সেটা যদি ব্রেকআউট হয়, তাহলে তো আমরা এখানে এখন কেনার জায়গায় আছি তো। আছে। ব্যাস, যখন ওই অবধি যাবে তখন আমাদের সতর্ক থাকতে হবে। ওকে। যদি 60 পড়ে সেটাতেও সতর্ক থাকতে হবে, আর যদি ওখানে যদি 1095 এর আশেপাশে গিয়ে দীর্ঘদিন টাইম স্পেন্ড করে তাহলে সাইড, আমরা আবার ব্রেকআউটে কিনতে পারবো। তখন ওয়েট করবো, ব্রেকআউট হলে তারপরে ফুল ব্র্যাকেটে আমরা নেব। কিনতে পারবো। ওকে। আচ্ছা, আমরা অল টাইম হাই পয়েন্ট, 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 আমরা অল টাইম হাই পয়েন্ট। নেটটা দিয়ে প্রচুর ডিস্টার্ব করছে, 1 মিনিট। এলআইসির অল টাইম হাই জোন আমরা কোনটা পাচ্ছি? এইটাই মান্থলিতে এইটুকুনি আসবে স্যার? হ্যাঁ, সব এইটুকু। তাহলে আমরা ওই 1200 আশেপাশে পাচ্ছি, যে বড় একটা গ্রিন ক্যান্ডেলের আছে দিকটা। আমার এলআইসির আমি অল টাইম হ্যাঁ, হাই ওই যে পাচ্ছি 1172 1200। ওকে। এইবার মার্কেট এখানে কি হয়ে যাচ্ছে, আমি সারপ্রাইজ হয়ে যাচ্ছে। যেই ওই জোনটার কাছাকাছি গেল, মার্কেটে কি শুরু হয়ে গেল, ডাউনফল শুরু হয়ে গেছে। আমার এখন উপরে ওঠাটা ঠিক না, কারণ আমার অল টাইম হাই কাছেই আছি আমি। অল টাইম হাইয়ের কাছে আছে, যদি এখানে টাইম স্পেন্ড করে মার্কেট, তারপর পুল ব্যাক দেবে করতে পারবো। তারপর তাহলে এখানে এবার আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে চলে এলাম, লোয়ার টাইম ফ্রেমে এখানে দেখুন কত বড় ক্যান্ডেল দিয়ে ফলিং শুরু হয়েছে। হ্যাঁ, তাই তো? তাহলে এখন আমরা যদি এখানে আমাদের এখানে যদি কোনো সেটআপ অ্যাক্টিভেট হয়, আমাদের এখন কি করতে হবে? ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। কারণ অলরেডি আপনার এখানে 1100 কাছাকাছি আমি চলে গেছেন, 1172 অল টাইম হাতে বেশি 1172 এর কাছাকাছি চলে যায়নি নয়, মার্কেট অলরেডি ঘুরে এসেছে, হ্যাঁ, 1143 থেকে চলে গেছিল। তার মানে অল টাইম হাইয়ের কাছে থেকে ঘুরে গেছে অলরেডি, মার্কেট অলরেডি রিভার্স করে গেছে। অবজার্ভ করতে হবে। কি করতে হবে?